মানুষের মাঝে যেতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আপনাদের একটা কাঠামো তৈরি করতে হবে। মানুষজন যে বিপদ আপদে রয়েছে বা যে সমস্যায় জর্জরিত আছে সেই সমস্যা কাটাবার জন্য পুতুল যে কথাগুলো বললেন, আপনাদের প্রস্তুতি কতটুকু? আচ্ছা, প্রস্তুতি আগে একটু আমি কয়েকটা পয়েন্ট অ্যাড করে নিই। আপা বললেন যে প্রাজ্ঞতার জায়গায় রাজনীতিবিদ যারা আছেন তারা অবশ্যই আমাদের জন্য মানে আমরা তাদেরকে অনুকরণ করি, তাদের থেকে শিক্ষা নিই, অবশ্যই তাদেরকে সেই সম্মানের জায়গাটা আমরা দেখি। কিন্তু আবার পাশাপাশি আমরা যারা এত বছর ধরে রাজনীতি করে এসছে তাদের যেরকম কিছু কার্যকলাপ, ধরেন ভারত থেকে এসেই এস আলমের গাড়ি নিয়ে গাড়ি বহর নিয়ে শোডাউন করা, আবার একটা ক্লোজ ফোরামে নেতাকর্মীদের বলা যে আপনারা কৌশলে চাঁদাবাজি করেন, সমস্যা নাই, রাস্তার মাঝে দাঁড়িয়ে বলছে যে এইখানে শুধু আমাকে চাঁদা দিতে হবে, এরকম মানে প্রতিদিন ঘটনা ঘটছে। অন্তর্কন্দলে নিজেদের ভিতরে মারামারিতে প্রতিদিন 4-5 জন করে মারা যাচ্ছে। সেই তারা যখন 31 দফা সংস্কারের কথা বলে বা অন্যকে আসলে শিক্ষাটা নেওয়ার জায়গাটা বলে, সেখানে আসলে আমরা কতটা শিখতে পাই, এটা আমার একটা প্রশ্ন। মানে আমরা যখন আমাদের এই বর্ষিয়ান যারা রাজনীতিবিদ তাদের যে বয়ান, তাদের যে শব্দচয়ন, সেটা তিনি দেখে তো আমরা তখন যেটা শিক্ষা পাই তার কিছু আমরা কাউন্টার অ্যাটাক বা তার পরিপ্রেক্ষিতে কোন কোনো বক্তব্য আমাদের দিতে হয়। কিন্তু তারা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পার্ট হওয়ার কথা, আমরা যেটা দেখেছি যে আসলে আমাদের মধ্যে একটা ঐক্য ছিল আওয়ামী লীগ ইস্যুতে, সেটা কিন্তু 5 আগস্টের পর চেঞ্জ হয়ে গেছে এবং তারা মোটামুটি ধরেই নিয়েছে যে 5 আগস্টের পর তারা ক্ষমতায় চলে গেছে। আপনি সব রকম আমলাতান্ত্রিক জায়গা থেকে দেখবেন, ডিসি নিয়োগের থেকে দেখবেন, সব জায়গায় সবাই বিএনপির লোক বা আরেকটা দলের লোক, এবং তারা সেই জায়গা থেকে বলছে যে আমরা তো আগে এই সময়ে বঞ্চিত ছিলাম, বান্দরবনে আমাদের ছিল আমাদের পোস্টিং, এখন আমি নতুন করে বিএনপি করি দেখে বা অমুক দল করি দেখে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তো এটাই যদি হয় আসলে শিক্ষার জায়গাটা, সেটা আসলে আমরা এই শিক্ষাটা নিতে চাই না। আমরা কোনো আমলাতান্ত্রিক জায়গায় এটা তারা জনগণের জন্য কাজ করবে, আমাদের দলের হয়ে কাজ করতে হবে না। এবং আমাদের দলের জায়গা থেকে ধরেন যে এটা কিন্তু আসলে ছাত্রদের দল ওইভাবে বলা যাবে না। এখানে ম্যাক্সিমাম 10% হয়তো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট আছে। আমরা সবাই ইয়াং প্রফেশনালস, আমরা কারো বিজনেস ছিল বা কেউ দেশের বাইরে ছিল, অনেক বাইরে থেকে এসছে। আপনি জানেন যে তাসনিম জারা থেকে শুরু করে তারিক আদনান মুন, এরকম অনেকেই আছে আমাদের প্রায় 50%-এর উপরে যারা এরকম ভালো ভালো প্রফেশনাল যে লাইফ থেকে সেটা স্যাক্রিফাইস করে তারা মনে করেছে যে দেশের স্বার্থে আমাদের কাজ করা উচিত। এবং পলিসিগত দিক থেকে সব জায়গা থেকে আপা যে যে বিষয়ই বললো সবগুলোতেই আমরা অবগত এবং আমরা সেই জায়গা থেকে কাজও করছি। বাংলাদেশকে নতুন করে কিভাবে আসলে বিশ্বের মাঝে তৈরি করা যায় বা কোন দিকে আগানো যায়, সেটা আমার মনে হয় যে আমরা খুব একটা কম বোঝার জায়গাটা আমাদের নেই। সেই মেধা বলেন, সেই প্রজ্ঞা বলেন, সেটাই তরুণদের মধ্যে আছে। আউট অফ দ্য বক্স চিন্তা করি দেখেই আমরা 5 আগস্টের মূল নেতৃত্বের জায়গাতে ছিলাম, আমাদের সাথে অন্যান্য দল এবং পুরো দেশবাসী আসলে সেই জায়গাটা থেকে কানেক্ট করেছে। আউট অফ দ্য বক্স যদি আমরা চিন্তা না করি, আমরা যদি শুধু প্রথাগত পুঁথিগত ওই বিদ্যার রাজনীতিটা করতে যাই, তাহলে আমার মনে হয় না সব দিকে আমরা আসলে সাকসেসফুল হতে পারবো। আউট অফ দ্য বক্স এখনকার জেনারেশন যারা আছে এবং নতুন দিনে যে রাজনীতি, সেটা আউট অফ দ্য বক্সই চিন্তা করতে হবে। তবে প্রজ্ঞার জায়গা থেকে আমরা অবশ্যই যারা প্রবীণ যারা রাজনীতি আছে তাদের যে চিন্তাধারা আছে সেটাকে আমরা মূল্যায়ন করব, সেটা সংমিশ্রণে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, এটা আমরা বিশ্বাস করি। এই বিষয়ের উপর আপনি কি বলবেন? দেখুন, একটা রাজনৈতিক দল সেখানে অন্যায়, অবিচার, অনাচার, নানান বিষয়, চাঁদাবাজি, নানান ধরনের বক্তব্য, কিন্তু সাংগঠনিকভাবে এত বড় একটা বৃহৎ দল, সেখানে অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবার দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে, এটিও কিন্তু একটা নতুন ঘটনা আমাদের দেশে। কি বলবেন আপনি? হ্যাঁ, ডেফিনেটলি নতুন ঘটনা, এবং সেটা আসলে কয়দিন এক্সিস্ট করে সেটাও আর একটা নতুন ঘটনা। 7 দিন, 1 মাস, আবার 5ই আগস্ট পরবর্তী যে বন্দোবস্ত, তারও একটা, এটা কিন্তু ইতিবাচক ফল। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো ইতিবাচক, এই ইতিবাচক দিকগুলো তো আমরা অবশ্যই দেখছি। কিন্তু আমি যে বললাম যে সাংগঠনিকভাবে যেই তারা প্রক্রিয়াগত দিক বললো, এটা কিন্তু ওই যে সালাউদ্দিন সাহেবের আমরা দেখলাম যে তাকে শোকজ করা হলো, আবার তারপরে কিন্তু খুব কম দিনের মধ্যে আবার সে ফিরে এলো। এবং অন্যান্য নেতাদের ক্ষেত্রেও আপনি যদি লিস্টটা একটু চেক করেন, তিনি একটা ব্যাখ্যা কিন্তু উপস্থাপন করেছেন, একটা লিখিত বক্তব্য দিয়েছেন, সরি বলেছেন, উনি জানতেন না গাড়ির বিষয়, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করেছেন মিডিয়ার সামনেই তিনি। যে তার মতো এত বড় নেতা যদি এই বিষয়গুলোর খেয়াল না করে আসলে শোডাউন করে, সেটা দুঃখজনক। তার থেকে তো আমরা আরো শিক্ষা নিব। এবং অন্যান্য যেসব নেতার কথা বলছি, এখন লিস্ট ধরে যদি আপনি দেখেন, খুব বেশি দিন এটা এক্সিস্ট করে না, এই 7 দিন 8 দিন পরে আবার তারা আগের ফর্মে চলে আসে।
সো এইটাও নতুন আর কি। তো এই আই ওয়াশ বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। আগে এই ধরনের আই ওয়াশ হয়তো চলতে পারতো, বাট এখনকার যারা আছে তারা আসলে খুব সচেতন, এই বিষয়গুলো তারা খুব ইজিলি নোটিস করতে পারে। আর হচ্ছে বিএনপি যেভাবে আমাদের জাতীয় নাগরিক পার্টি বা অন্যান্য দলকে ইলেকশনের ব্যাপারে মুখোমুখি করে দিচ্ছে, আসলে তো তা না, আমরাও তো ইলেকশন চাই। আলটিমেটলি একটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সব থেকে মানে লাস্ট যেই হোপের জায়গাটা সেটা তো ইলেকশন। কিন্তু আমরা যেটা বলছি যে আসলে গত 17 বছর ধরে আমাদের যেভাবে নিষ্পেষিত করা হয়েছে এবং এই ইলেকশনগুলোতে যেভাবে দুর্নীতি করে রাতের ভোট করে যেভাবে তারা আসলে কোনো রকম মানে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হ্যাঁ দিয়েছে একদম। প্রতিষ্ঠাগুলো ধ্বংস করে দিয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা খুব বেশি চেঞ্জ আনেনি। তাদের সংস্কারের জায়গা বলেন বা ওই জায়গা কিন্তু কখনো ছিলই না। তো যখন আমরা নতুন প্রজন্মরা বা যারা এখন সম্মিলিত হয়ে সবাই প্রবীণ যারা আছেন এবং আপামর দেশের মানুষ, তারা জাস্ট চাচ্ছে বেসিক কিছু পরিবর্তন, বেসিক কিছু সংস্কার। এমন না যে সব সংস্কার একবারে চাচ্ছে। নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ সংস্কার, পুলিশ কমিশন সংস্কার, এই বিষয়গুলো তো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সংস্কার করা ছাড়া আসলে আমরাও তো আসলে সন্দিহান যে একটা নির্বাচন আমরা সুষ্ঠুভাবে পাবো কিনা। কারণ এখানে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই পাওয়ার প্র্যাকটিস, পাওয়ার পলিটিক্সের জায়গাগুলো তৈরি হয়ে গিয়েছে এবং বিএনপি দাবি করছে যে তারা আসলে সর্ববৃহৎ দল। ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপটে তারা সর্ববৃহৎ দল, তাদের সেই সাংগঠনিক স্ট্রাকচারের জায়গা আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ কি তাদেরকে ওইভাবে আপন করে নিতে পারছে কিনা। কারণ আমি যখন গ্রামে যাচ্ছি তারা আসলে সেই জায়গা থেকেই হতাশা ব্যক্ত করছে যে আমরা তো আগের মতোই আছি, আগে হয়তো এই দল আমাদের থেকে চাঁদা নিত, এখন নতুন করে আরেকটা দল চাঁদা নিচ্ছে। তো এই জায়গাটা তো মানুষের একটা আক্ষেপের জায়গা আছে। আমরা চাই যে যেসব বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ সংস্কার হওয়া উচিত। এটাতে করে হবে কি যে আমরা সুন্দরভাবে নতুন বাংলাদেশের জন্য একটা ফাইট দিতে পারবো। নতুন করে আবার কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না। আমরা চাই যে একটা সহাবস্থানের সাথে আমরা প্রত্যেকে সুন্দর একটা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে বাংলাদেশের ওই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো, যেটা আসলে 5 আগস্টে এত মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই জায়গাটা তাদের যে সম্মানের জায়গাটা সেটা রক্ষা করা হবে। এবং আরেকটা বিষয় যে বিএনপির আপা বললেন যে সংস্কারের তাদের যে 31 দফা সংস্কার, সেটা আসলে সব কিছুই এর মধ্যে চলে এসছে। এই রকম কথা ধরেন যে এর আগেও ধরেন 90-এর পরে আমরা দেখেছি 3 জোটের যে রূপরেখার জায়গাগুলো ছিল বা মানুষকে যেই হোপগুলো সে সময় রাজনৈতিক দল দিয়েছিল সেটা কি আলটিমেটলি বাস্তবায়ন হয়েছে? সেই সময় কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন, বিএনপির যারা ছিলেন বা জাতীয় পার্টির যারা ছিলেন, মানে তারা কিন্তু আবার এই এরশাদকে, সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে যেতে পেরেছে। সেই দলগুলো আসলে কি ভূমিকা রেখেছে? কি এখনও দেখবেন যে বিএনপি কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গে কিন্তু একদম স্ট্রিক্ট কিছু বলতে পারছে না। তারা পলিটিক্যালি চিন্তা করছে যে আওয়ামী লীগের এই 20% বা 30% ভোটটা কোন দিকে যাবে। মানে এত ইকুয়েশন করে তারা যেভাবে আওয়ামী লীগকে দেখছে এটা দুঃখজনক। মানে আমরা আসলে ওই রকম মানে বাজারের চিন্তা করে আসলে আমরা পলিটিক্স করতে নামিনি। আমরা আসলে অ্যাকচুয়ালি পাবলিকের পালসটা বুঝতে চাই বা বুঝে আমরা রাজনীতিটা করছি। এবং বিগত যেটা বললাম যে 90-এর পরে যেরকম তারা মনে করেছে যে এই ছাত্ররা, তরুণরা এখন ঘরে ফিরে যাক, এরা আবার পড়াশোনা শুরু করুক, কাজকর্ম করুক, আমরা যারা আছি আবার নতুন করে সেই চর্চাগুলো করি। এইবারের ক্ষেত্রে সেটা ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা আসলে ওই আগের জায়গাগুলো থেকে শিক্ষা নিয়েছি এবং আমরা বলতে চাচ্ছি যে আমরা এই ভুলটা আবার নতুন করে করতে চাই না। এখানে তরুণদের আসা উচিত, সাথে যারা প্রবীণরা আছে, মধ্য বয়সী যারা আছে, সবার একটা সংমিশ্রণ হয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই। জি ডেফিনেটলি আমরা এই ইস্যুতে একদমই একমত। আওয়ামী লীগের আসলে কোনো রাজনীতি করার কোনো সুযোগই নেই। এই দল যারা সমর্থন করে এবং এই 17 বছর ধরে যারা এই ফ্যাসিজমকে আসলে চর্চা করতে সুযোগ দিয়েছে, তাদেরকেও আসলে কাউন্সিলিংয়ের মানে মেন্টালি কাউন্সিলিং করা উচিত। এবং এই দলকে কোনোভাবে যারা এইভাবে গণহত্যা চালিয়েছে এবং এই 17 বছর ধরে গুম খুনের একটা ভয়ঙ্কর একটা চিত্র বাংলাদেশকে দেখিয়েছে, তাদের কোনো রকম রাজনীতি করার সুযোগ বাংলাদেশ পরিপূর্ণ রাজনীতি নিয়ে আসতে হবে। কি বলবেন? যে আমার শ্রদ্ধেয় বড় আপা আমাদেরকে হয়তো একটু বেশি আন্ডার এস্টিমেট করছে। আমাদের সক্ষমতা সম্পর্কে হয়তো সে অবগত নয়। তবে আমি আশা করছি খুব শীঘ্রই তার সেই চিন্তাটা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা যেভাবে মাঠে কাজ করছি এবং আমাদের যে প্রবলেম সলিউশনের যে চিন্তাটা বা পলিসিগত দিক দিয়ে আমাদের চিন্তাটা খুব শীঘ্রই আসলে দেশবাসীও দেখতে পারবে। আবার সংস্কার কমিশনের কাছে আমাদের যেগুলা দাবি দেওয়া পেশ করা যে সংস্কারগুলোর জায়গাগুলো ছিল, ওগুলো উনি একটু পড়ে দেখলেও আমি মনে করি যে উনি বুঝতে পারবে যে আমাদের সেই চিন্তাটা কতটুকু আছে বা কতটুকু গভীর। আর বিএনপির জায়গা থেকে তো আমরা দেখেছি যে
আসলে এই সংস্কার কমিশনের মোটা দাগে কোনো উল্লেখযোগ্য সংস্কারের সাথে কিন্তু তারা ওইভাবে চায়নি। তারা বরঞ্চ ৭১ না ২৪ এরকম কিছু কিছু ন্যারেটিভ বাজারে ছাড়ার চেষ্টা করছে, মুখোমুখি করানোর চেষ্টা করছে, হুইচ ইজ মানে অ্যাবসলিউটলি মানে আমার কাছে খুবই মানে খারাপ লেগেছে যে এই বিষয়গুলোকে তারা কেন মানে ক্যাশ করার চেষ্টা করছে। আর আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আসলে আমাদের চিন্তার জায়গাটা চেঞ্জ করা উচিত, পরিবর্তন করা উচিত। নতুনদের ক্ষেত্রে তাদের যে এরকম চিন্তা সেটা অ্যাবসলিউটলি রং, এবং গণপরিষদ নির্বাচন যে জায়গাটা আছে ওটা আমাদের অবশ্যই চিন্তা করা উচিত, কারণ এই যে আমাদের সংবিধান ছিল সেটা আসলে এই সংবিধানের উপর ভর করেই কিন্তু মানে এটাকে আমরা বলতে চাই যে একটা মুজিবীয় সংবিধান, এবং সাম্য মানবাধিকার যে 4টা মূলধারার ভিত্তিতে আসলে আমাদের এই সংবিধানটি রচিত হয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা দেখিনি সেটা প্রতিষ্ঠিত হয়েছে। বরঞ্চ শেখ মুজিব উনি কিন্তু একটা ফ্যাসিবাদ প্রথম কায়েম করেছে, এবং বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে আসলে প্রথম ফ্যাসিস্টকে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই সংবিধানকেই কিন্তু অন্যান্য দলগুলো ব্যবহার করার সুযোগ পেয়েছে। আর সেই সুযোগে ধরেন যে আমাদের ক্ষেত্রে বলছে আমরা কিংস পার্টি বা ক্ষমতায় থেকে দল গঠন করা, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। নাহিদ ইসলাম সে পদত্যাগ করে মানে এই পর্যন্ত এরকম কোনো উদাহরণ আছে কিনা আমি জানি না, আমার যদি জানার অজ্ঞতা থাকে আপনারা একটু কারেকশন করে দেবেন। আমি জানি না যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এরকম পজিশন থেকে কেউ পদত্যাগ করে জনতার কাতারে নেমে এসছে। বরঞ্চ আমরা দেখেছি যে ক্ষমতায় থেকে অনেকে দল গঠন করেছে, তাদের ওই কনসেপচুয়াল জায়গা থেকে হয়তো বা তারা সবাইকে চিন্তা করে। তো আমি বলবো ওই চিন্তা থেকে বের হয়ে এসে আপনার যারা সহকর্মী বা সহযোদ্ধা আছে তাদের একটু সম্মান করাটা আমার মনে হয় যে এখন উচিত। ঈদের পরবর্তী রাজনীতিতে আরও কোনো আশঙ্কা আপনাদের আছে? জি, আমরা তো যারা বিভিন্ন এলাকায় যাচ্ছি তাদের তো সবাইকেই হুমকি ধামকি দিচ্ছে আর কি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের উনি যখন চাঁদপুর এলাকায় গিয়েছেন ওখানে কিন্তু মানে ওপেনলি ফেসবুকে আসলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সেখানকার স্থানীয় ছাত্র দলের নেতারা, বিএনপি নেতারা হুমকি দিচ্ছে, এবং আমরা যারা যাচ্ছি আমাদেরকেও আসলে সবাইকেই মোটামুটি একটা হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে এখানে কোনো রাজনৈতিক যে পথ চলা আমাদের এলাকাগুলোতে সেটা আসলে তারা হতে দিবে না। তো এই জায়গাগুলোতে আসলে আমরা খুবই আশাহত হচ্ছি, কারণ আমরা তো চাই যে আমরা সবাই মিলে আসলে নতুন বাংলাদেশটা করব। এখানে বিএনপির যে ভাইটি আছে, আমরা আছি, আমরা একসাথে আসলে পথটা চলবে। এখানে তো আসলে দ্বিমতের জায়গা নেই, যে এইভাবে আমরা একই সাথে হাসিনার পতনটা ঘটিয়েছিলাম সেভাবেই আসলে আমাদের এখন রাজনীতিটা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এখানে বিভাজন হলে কিন্তু ওই শক্তিগুলো আবার নতুন করে আসার সুযোগ পাবে। এবং আমার শ্রদ্ধেয় বক্তা যিনি ছিলেন উনি যেই আমলাতান্ত্রিক জায়গাগুলো বললেন সেই জায়গায়ও কিন্তু একটা মানে দলীয়করণের যে কালচারটা, এটা থেকেও আমরা মনে করি যে আমরা বের হতে চাই। একজন প্রশাসক বা যে আমলাতান্ত্রিক জায়গায় যারা সার্ভ করছে দেশকে, তাদের পরিচয় আসলে বিএনপি বা আওয়ামী লীগ বা কোনো নতুন করে কোনো দল যেন না হয়, সেটাও আমরা চাই। আমরা চাই এখানে স্বচ্ছ যোগ্য লোক আসুক যারা হচ্ছে আমাদের সাধারণ জনগণকে সার্ভ করবে, এবং তাদের কোনো দলীয় পরিচয় থাকবে না, দলীয় কোনো মতাদর্শের জায়গাটা তার মানে আপনি কি অভিযোগ করতে চান যে লেভেল প্লেইং ফিল্ডটা মাঠ পর্যায়ে নেই? হ্যাঁ, ডেফিনেটলি লেভেল প্লেইং ফিল্ডটা নেই। কারণ হচ্ছে যে ওই যে বললাম যে তারা অনেক পুরনো দল, এবং তাদের যেই বাহিনীটি আছে, ছাত্রদল বলেন বা যুবদল বলেন, তারা আসলে আগের কালচারে চেষ্টা করছে। তবে আমি পজিটিভলি যেটা দেখতে পাই যে বিএনপির অনেক বিজ্ঞ নেতারা আছেন যারা এই কালচারটাকে আসলে প্রশ্রয় দিতে চায় না, এবং তারা আসলে চেষ্টা করছে এই জিনিসটা চেঞ্জ করার ক্ষেত্রে, এবং আমরা সেটাকে সাধুবাদ জানি। এবং আমরা চাই আসলে শুধু মুখে বা দেখানোর জন্য যেন ব্যাপারটা না হয়, এবং সেটা যেন আসলেই মাঠ পর্যায়ে অ্যাপ্লিকেবল হয়ে আমরা একসাথে একটা নতুন রাজনীতির ধারা উন্মোচন করব, এবং হান্নান মাসুদের মতো আর কোনো নেতাকে যেন মানে এলাকায় যে তাদের হাতে মার না খেতে হয়, শিকার হতে না হয়, হামলার শিকার না হতে হয়। কারণ এই যে ক্ষোভ, কারণ একসময় দেখা যাবে যে হান্নান মাসুদেরকে যারা পছন্দ করছে বা তার যারা ওইখানকার সমর্থক, তারা দেখা গেল আরেকজনকে হামলা করছে। তো এই যে এই পাওয়ার পলিটিক্সের জায়গায় আমরা কিছুটা চাই যে একটা বন্ধুত্বের জায়গা তৈরি হোক, একে অপরের সাথে আমরা ডিবেট করবো, আপনার সাথে আমার বিভিন্ন মতেই ডিবেট হচ্ছে, কিন্তু তার মানে তো এই না যে আমি তাকে ঘৃণা করব, তাকে দেখলে আমি মারতে যাবো। অবশ্যই আমরা যখন কথা বলবো, আমরা যখন আলোচনার বাইরে থাকবে, আমাদের তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদের সাথে আমরা একসাথে চা খাবো,
তো এই সৌহার্দ্যপূর্ণ যে একটা রাজনৈতিক কালচার বাংলাদেশে দরকার, সেটা আমরা চাই যে এইবার আসলে ফিরে আসুক। এই আগের মতো হাসিনার আমলে যেরকম কাউকে কোথাও দাঁড়াতে দিত না, কোথাও গেলে তাদেরকে একদম তুলে নিয়ে আসতো, এলাকার থেকে যারা নেতাকর্মীরা অন্য দলের ভিন্ন মতের থাকতো গুম করে ফেলতো, সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিএনপি তো যথেষ্ট শিক্ষা নিয়েছে। তারা তো এই জায়গাগুলোর মানে শিকার ছিল, তাদের নেতাকর্মীরা তো অনেক মানে ত্যাগ করেছে। তো সেই জায়গায় যারা সিনিয়র নেতারা আছেন, আমার মনে হয় যে তাদের এই ত্যাগের মূল্যায়নটা করা উচিত, এবং নতুন করে আবার কেউ এরকম ফ্যাসিস্ট যেন না হয়ে উঠতে পারে, এবং আমরা সবাই মিলে যেন নতুন করে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পলিটিক্যাল করতে পারি। একটা কালচার তৈরি করতে পারি, সেটা আমি চাইবো যে। আমরা কিছু শেষ কথা, সম্ভাবনার কথা, ঈদের পরের রাজনীতির। হ্যাঁ জি, যে সৌহার্দ্য এবং সম্প্রীতির কথা আপা বললেন, সেটা আসলে কতটা সৌহার্দ্য সম্প্রীতি আমি জানি না। আর হচ্ছে হান্নান মাসুদ যে বক্তব্যের কথা বললেন যে সেখানে আসলে আওয়ামী লীগের নিয়ে অন্তর্গোন্দল, এটা অ্যাবসলিউটলি রং। এই ইনফরমেশনে তার গ্যাপ আছে, আমার মনে হয় তার এটা জেনে রাখা উচিত। আর না হলে আমি তাকে এই কারা কারা আসলে জড়িত ছিল এটার একটা পুরো তালিকা দিয়ে দিতে পারবো, এবং নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব সহ অন্যান্য যেসব জায়গায় আমাদেরকে হামলা বা আক্রমণ করা ওপেন থ্রেট দেওয়া হচ্ছে, সেটার লিস্টটাও তাকে দিব। আমার মনে হয় যে নিজেদের এই জিনিসগুলো যদি কেউ মানে না দেখে দেখার ভান করে এই দোষারোপের রাজনীতি করতে চায়, তাহলে আসলে বাংলাদেশের বাংলাদেশের জনগণ আসলে তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা বাংলাদেশের জনগণই ঠিক করবে। তবে আমাদের এখনো তাদের প্রতি চাওয়া যেন নতুন ভাষায় নতুন করে আসলে রাজনীতিটা।